বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখরেফ। যক্ষা এমন একটি জটিলতা যেটি কেবলমাত্র ফুসফুস নয় বরং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকেও ক্ষতিগ্রস্ত করতে পারে এবং যার মাঝে উল্লেখযোগ্য একটি জটিলতা মেরুদণ্ডে যক্ষা অর্থাৎ স্পাইনাল টিউবারকুলোসিস এবং যেটিকে চিকিৎসা বিজ্ঞানীর ভাষায় আমরা বলে থাকি পোরস্টিজিস। তবে এই যে মেরুদণ্ডে আপনার যক্ষা হয়েছে প্রাথমিক অবস্থায় আপনি কি করে বুঝবেন, কোন ধরনের উপসর্গের মাধ্যমে এবং কখন সচেতন হবেন এবং সচেতন না হলে কি কি ধরনের জটিলতা হতে পারে। দর্শক আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্বাগতম। স্যার স্পাইনাল টিউবারকুলোসিস অর্থাৎ পোরস্টিজিস এটি আসলে বলতে আমরা কি বুঝি এবং সাধারণ টিবি বা যক্ষা থেকে এটিকে আমরা কি করে পার্থক্য করতে পারি? আপনাকে ধন্যবাদ। সাধারণত যক্ষা হলেই আমরা মানুষকে মনে করি যে তার ধরেন খুশখুশি কাশি থাকবে, কাশির সাথে রক্ত আসবে এবং আস্তে আস্তে এই রোগীগুলো শুকিয়ে যাবে, ওজন কমে যাবে এবং বিকালে বা সন্ধ্যার দিকে জ্বর হবে, রাতের দিকে জ্বর সেরে যাবে। এটা হলো একদম নর্মাল ফুসফুসের যে যক্ষা সেটার উপসর্গ এবং এই ধরনের উপসর্গ থাকলে একজন সাধারণ যারা ডাক্তার না তারাও কিন্তু বুঝতে পারে যে তার কিন্তু যক্ষা হয়ে গেছে। কারণ এটা আমাদের দেশে এতই বেশি কমন ছিল এক সময় যে কোনো রোগী একজন রোগী থাকলে ওই আশেপাশে আরও 5 জন রোগীকে ইনফেক্ট করে ফেলত। এই ইনফেকশনের রেট এত বেশি ছিল কারণ আমি যখন হাসি দেবো, কাশি দেব এবং এই হাসি কাশির সাথে আমি একটা কফ ফেলবো, এটা আমি আমার পায়ে লাগলো, হাতে লাগলো বা হাসি দিলাম যে ড্রপলেট আমরা বলি ইনফেকশন বাতাসের ছড়িয়ে যাবে, আমাদের যাবে। এটা হলো আপনার প্রাথমিক যক্ষা। কিন্তু মেরুদণ্ডের যক্ষাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং এই মেরুদণ্ডের যক্ষায় আপনার শতকরা 50-60 ভাগ তাদের এই কোনো সিমটমস থাকবে না, অর্থাৎ কোনো রকমের কাশি থাকবে না, কোনো রকম কাশির সাথে রক্ত যাবে না, কোনো রকম জ্বর থাকবে না, কোনো রকম শরীর শুকিয়ে যাবে না। আচ্ছা, এটা হলো প্রাথমিক হিসেব। তাহলে কি হবে যে এই রোগগুলা যখন হয় এটাকে বলে আমরা সেকেন্ডারি টিবি। এই সেকেন্ডারি টিউবারকুলোসিস কিন্তু নির্ণয় করা খুব কঠিন। আচ্ছা, এবং মেরুদণ্ডের যদি হয় বেশিরভাগ ক্ষেত্রে ধরেন পিঠের দিকে, কোমরের দিকে হয় ম্যাক্সিমাম টিবি, ঘাড়ের দিকেও হয়। তাহলে যেখানে হবে ওই রোগীর 95% রোগীর ব্যথা থাকবে ফার্স্ট এক নাম্বার। তাহলে যদি আপনার শতকরা 95% ব্যথা থাকলে রোগীরা মনে করে ব্যথার তো অনেক কারণ আছে, বয়সজনিত ব্যথা, আঘাতজনিত ব্যথা, দেন এমনি হয়তো আমি একটু ব্যথা পেয়ে গেছি, মাসেলের ব্যথা, এরকম মনে করেন। যে কারোর জন্য এই পেশেন্টগুলো ঘুরতে থাকে, এই ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার ঘুরলো, এই হসপিটাল থেকে ওই হসপিটাল আরো হসপিটাল ঘুরতে থাকে, ডায়াগনোসিস হয় না। সুতরাং যেটা আপনি বললেন যে কি ডিফারেন্স, আরেকটা ডিফারেন্স হলো যে এই মেরুদণ্ডের যক্ষা সহজে নির্ণয় করা যায় না এবং যখন নির্ণয় হয় তখন অনেক কমপ্লিকেশন নিয়ে। সেটা কিরকম কমপ্লিকেশন? ধরেন আপনার ব্যথা ছিল, আপনার হইলো ব্যথার সাথে তার পা গুলা হাত গুলো অবশ শুরু হবে, যেটা আমরা নিউরোলজিক্যাল ডেফিসিট, এবং এই মেরুদণ্ডের হাড়গুলো খেয়ে ফেলে টিবি, খেয়ে একদম কোলাপস করে সামনে বাঁকা সাইডে বাঁকা রোটেশন করে ফেলতে পারে, যেটাকে আমরা কাইফোসিস, স্কোলিওসিস, কাইফোস্কোলিওসিস এই ধরনের ডিফর্মিটি। এবং পিঠের দিকে এরকম উঁচু হয়েছে একদম এরকম আপনার শার্প অ্যাঙ্গুলেশন, আমরা যেটাকে বলি গিভ বাস। তো এই ধরনের আপনার হলো ডিফর্মিটি তৈরি করে ফেলবে। মানে এই যে ডিফর্মিটিগুলো স্যার তৈরি হচ্ছে এগুলো নিশ্চয়ই প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে হতো না, দেরিতে শনাক্ত হওয়ার কারণে এই যে ডিফর্মিটি হয়ে আস্তে আস্তে আপনার এই মেরুদণ্ডের যে হাড়গুলো ড্যামেজ হলো তার পিছনেই কিন্তু থাকে হলো আপনার হলো স্পাইনাল কর্ড। আচ্ছা, এই স্পাইনাল কর্ড আমরা সারা শরীরকে কন্ট্রোল করে, হাত পা অনুভূতি। তাহলে এর মধ্যে যখন চাপ পড়বে, ড্যামেজ হবে, তখন সে প্যারালাইসিস হয়ে যাবে। এবং একটা পর্যায়ে গেলে প্রস্রাব পায়খানা বন্ধ, প্যারালাইসিস, শুয়ে থাকতে থাকতে পিছনে ঘা, লাইফ শেষ। এই পর্যায়ে যখন যাবে তখন যে ডায়াগনোসিস হয় এই রোগের, তখন কিন্তু এটা রেজাল্ট আগের মতো নিয়ে আসা খুব কঠিন ব্যাপার। সুতরাং আপনি যদি প্রাথমিক অবস্থায় যেটা বলেন যে বেসিক ডিফারেন্স হলো একটা, আরেকটা ডিফারেন্স হলো লাস্ট যেটা আমরা বলি যে প্রাথমিক টিবি অর্থাৎ কিনা ফুসফুসের যে টিবি, যে ভয় থাকে ছোঁয়াছুঁয়ি, আমরা একই বাসায় থাকবো, একই জায়গায় থাকবো, একই ঘরে, আমি প্লেট গ্লাস ব্যবহার করব, সাবান টাওয়েল,
আমার এই যে এখান থেকে রোগটা যেতে পারে। কিন্তু আমাদের যক্ষ্মাজনিত টিবির সবচেয়ে বড় সুবিধা হলো এরকম সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এই যা একজনের কাছে একদমই ছোঁয়াচে কোনো নয়। না ছোঁয়াচে না। সুতরাং যদি হাজবেন্ড হয় একসাথে থাকতে পারবে, ভাই বোন বাবা মা তারা একই পরিবারে একই প্লেটে একই গ্লাসে টাওয়েল দেন, আপনার সাবান শ্যাম্পু ব্যবহার করবেন, কিন্তু একজন থেকে আরেকজন হবে না, ছড়াবে না। এটা হলো অনেক বড় সুবিধা। কিন্তু একটাই সমস্যা হয়ে যায় যে এই রোগীগুলা যখন ঘুরতে থাকে রোগটাকে অনেক জটিল করে ফেলে, যখন অনেক বেশি মানে কমপ্লিকেশন অ্যারাইজ করে, তখন লাস্টে গিয়ে ডায়াগনোসিস হয়। আর এই ডায়াগনোসিসের পরে যদি ধরেন সঠিক জায়গায় না যেতে পারে, সঠিকভাবে যদি চিকিৎসা না হয়, তাহলে আপনার আগের অবস্থানে যেতে পারবে না। এটা হলো বড় আপনার হলো বাধা। একদমই। কিন্তু এই যে প্রতিবন্ধকতাগুলো আমরা আসলে কতটুকু কাটিয়ে উঠতে পেরেছি বাংলাদেশে? প্রাথমিক অবস্থা কতজন রোগী আসতে পারছে? বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন যদি মেরুদণ্ডের টিবি আমাদের হসপিটালে সবচেয়ে বেশি করা, এবং আমি ব্যক্তিগতভাবে আমার বাংলাদেশে আমার চেয়ে আমি খুব গর্বের সাথেই বলি যে মেরুদণ্ডের টিবি আমার চেয়ে বেশি কেউ করে নাই, কোনো সার্জন নাই, এবং আমাদের এখন 1000 ছাড়িয়ে গেছে। আচ্ছা। এবং এই মেরুদণ্ডের টিবি আমি দেশে বিদেশে আমি অনেক লেকচার দিই। সুতরাং টিবি স্পাইনের ধরেন প্রাথমিক চিকিৎসা এবং এইটার চিকিৎসা, যেমন ধরেন ফুসফুসের চিকিৎসা যেটা ধরেন হয়তো 6 মাস ওষুধ খাবে, এক সময় মেরুদণ্ডের টিবির জন্য 24 মাস পর্যন্ত ওষুধ খাওয়ানো হতো, এরপর কমিয়ে নিয়ে আসছে এটা সারা ওয়ার্ল্ড ব্যাপী 18 মাস, এবং 18 মাসের পরে এটা চলে আসছিল আপনার এখন 12 মাস। সুতরাং এই যে রেজিমগুলো এগুলো ধরেন স্টেপ বাই স্টেপ সারা বিশ্বে যা হয় যেভাবে চিকিৎসা পদ্ধতি আমরা কিন্তু সেটা দিয়ে থাকি, এবং আমাদের এখানে সব ডকুমেন্টেড। একটা রোগী যখন আসলো তার প্যারালাইসিস কতটুকু ছিল, আমরা যখন সার্জারি করলাম তার পরবর্তী সময়ে কতটুকু আমরা গেইন করলো, এবং ফাইনাল আউটকাম। তখন এই 12 মাস মিনিমাম আমি এই রোগীটাকে ক্ষেত্র বিশেষে 15 মাস আমরা ফলো আপ করি, একদম সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত। এই টোটাল ডিউরেশন আপনার ওষুধ না শেষ হওয়া পর্যন্ত, না খাওয়ানো পর্যন্ত আমরা তাকে যে ফলো আপ, তার চিকিৎসার ওষুধ না শুধু অন্যান্য ফিজিওথেরাপি, তার মাসেলগুলো বিল্ড আপ করে এগুলো আমরা করে থাকি। তার মানে স্যার প্রাথমিক অবস্থায় যদি কোনো রোগী মেরুদণ্ডের টিউবারকুলোসিস নিয়ে আসে, সেক্ষেত্রে ওষুধের মাধ্যমে সম্পূর্ণ রিকভারি করা সম্ভব? ধরেন একটা সিগনিফিকেন্ট নাম্বার আছে যেখানে আমাদের এটা সার্জারি লাগে না, এটাকে আমরা এই মেডিকেল ট্রিটমেন্ট, এই যে ধরেন ডিফর্মিটি যাতে না হয়, বাঁকা না হয়ে যায়, সেই জন্য ব্রেস দেওয়া, সাপোর্ট দেওয়া, তাকে ভালো স্যানিটেশন, ভালো অক্সিজেন, খাবার দাবার এগুলো করে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাকে দিয়ে তার মাসেলগুলা জয়েন্টগুলা ড্যামেজ না হয়, প্যারালাইসিস না হয়, সেটা সব করার সুযোগ থাকে যদি এটাতে আর্লিতে ডায়াগনোসিস হয়। আচ্ছা, যখন স্কোলিওসিস বা কাইফোসিস হয় অথবা প্যারালাইসিসের মতো জটিলতা হয়, সেক্ষেত্রে সার্জারির একটি ভূমিকা রয়েছে। দুইটা জিনিস, হ্যাঁ অফকোর্স। যখন হলো তার 1 নম্বর ইন্ডিকেশন হলো সার্জারি, যখন সে তার নিউরোলজিক্যাল ফাংশন অর্থাৎ অনুভূতি শক্তি কমে যাবে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাবে, সেখানে সার্জারির অল্টারনেট নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো যখন অলরেডি আপনি দেখবেন যে মেরুদণ্ডটা বাঁকা হয়ে গেছে, কাইফোসিস ডেভেলপ করছে, স্কোলিওসিস বা কম্বিনেশন হয়ে গেছে, সেখানে আপনার শুধু ওষুধের দ্বারা হবে না। এক সময় ছিল ধরেন একদম প্রাচীনকালের চিকিৎসা ছিল যে রোগটা কোনোভাবে ভালো হলে হয়েছে, তার মধ্যে যক্ষা নাই তাতেই খুশি, বাঁকা তেরা হইলে খুশি, এটা ছিল এক সময় কনসেপ্ট। এখন কিন্তু টোটালি উল্টা, সারা বিশ্বের কনসেপ্ট হলো মেরুদণ্ডের টিবি হয়েছে, তার শরীরে টিবি থাকবে না, এবং আমার অরিজিনাল মেরুদণ্ড থাকতে হবে। আচ্ছা, মানে মেরুদণ্ডটা আগের অবস্থায় একদম ফিরিয়ে নিয়ে যেতে হবে। সো কনসেপ্ট ইজ টোটালি ডিফারেন্ট। এখন কোন রকমের কোনো ডিফর্মিটি থাকবে না, আমার সাবেক যে মেরুদণ্ড ছিল সেই মেরুদণ্ড আমাকে থাকবে, একই সাথে যক্ষা থাকবে না। একদম। এই যে যক্ষাবিহীন একটি সুস্থ মেরুদণ্ড, এটাকে আগের অবস্থায় কি করে ফিরিয়ে নেওয়া যায় এবং সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিগুলো কি কি রয়েছে, কখন সার্জারি প্রয়োজন, আমরা প্রত্যেকটি বিষয় জানবো। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার
অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে যাদের কাইফোসিস কিংবা স্কোলিওসিস, মানে আমরা মেরুদণ্ডটি একটু বাঁকা হয়ে গিয়েছে টিবির কারণে, অথবা টিবির কারণে যদি প্যারালাইসিস বা একটু সেন্সেশন কমে গিয়েছে, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছে, এই ধরনের জটিলতার ক্ষেত্রে আসলে সার্জারি কি একমাত্র অপশন, এবং কি কি ধরনের উপায় আপনারা সার্জারি করে থাকেন? ধন্যবাদ। আমরা দুইভাবেই করি, অনেক কাটাকাটি করি, আবার এখানে কিন্তু ইদানিংকালে এন্ডোস্কোপিক্যালেও করা যায়। মিনিমাল ইনভেসিভ সার্জারি করার সুযোগ আছে। আমরা যদি একটা উদাহরণ দেই, নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে মেরুদণ্ডে কি হয়। ওই যে দেখেন তার পিঠের ওখানে উঁচু হয়ে আছে, যেটাকে আমরা বলছিলাম গিব্বাস, এবং আমরা বলছিলাম যে তার ব্যথা থাকবে, জ্বর থাকবে, এবং এগুলো আমরা অনুভূতির কথা আমরা বলে দিচ্ছি যে কী ধরনের উপসর্গ থাকবে। নেক্সট যদি আমরা যাই এক্সরে গেলে আমরা বুঝতে পারি, ওই যে আমরা বলি প্যারা ভার্টেব্রাল শ্যাডো, মানে ভার্টেব্রা মানে মেরুদণ্ডের দুই দিকে একটা শ্যাডোর মতো আছে। লাস্টের স্লাইডটা আপনি দেখেন, এক্সরেটা দেখেন, দেন কেমন ওই যে লাল মার্ক করে যে সে বাঁকা হয়ে পিছনের দিকে উঁচু হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি গিব্বাস। এখন এইরকম পর্যায়ে যখন আসে, এখনও এই ধরনের মানে ডিফর্মিটি কিন্তু কারেকশন করা সম্ভব। আচ্ছা, কিন্তু যদি এর সাথে সে প্যারালাইসিস হয়ে যায়, তাকে সার্জারি করতে হয়। পরের স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে দেখেন যে রেড মার্ক করা, যে তার দুইটা হাড়, সাধারণত মেরুদণ্ড যদি যক্ষাজনিত কারণে অ্যাফেক্টেড হয়, দুইটা মিনিমাম কশেরুকা ড্যামেজ হয়। এখানে দুইটা কশেরুকা আমার ড্যামেজ আছে, রেড মার্ক দেওয়া, এবং এই যে ব্রেন থেকে নেমে আসছে যে স্পাইনাল কর্ড, একদম প্রায় 60-70% চেপে আছে। সো এই পেশেন্ট কিন্তু অবশ্যই তার প্যারালাইসিস ডেভেলপ করছে। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা একটা সার্জারি করছি, সার্জারি করে অনেকগুলো স্ক্রু দিয়েছি, এবং আমরা মেরুদণ্ড যদি চিন্তা করে থাকেন, আগে একটা অ্যাঙ্গুলেশন ছিল, এখন কোনো অ্যাঙ্গুলেশন নাই। কারণ কি, যে তাকে সাফিসিয়েন্টলি ডিকম্প্রেস, অর্থাৎ কর্ডটাকে চতুর্দিকে আমরা ফ্রি করে ফেলছি, করে আর যাতে না যায় সুন্দর অ্যালাইনমেন্টে নিয়ে এসে রড স্ক্রু দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি। এরপরে স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমরা বুঝতে পারবো, দেখেন ওই পেশেন্টটা প্রথম প্রি অপারেটিভ, ওইটা একটু ক্লিক করেন, কোনো রকমে সে আঙুলটা শুধু একটু নড়ে, সামান্য, সেটা নড়ে কি ওই পেট এবং ইসে, হাত তার ভালো, কিন্তু দেখেন সে নাড়তে পারে না, হাত নাড়াতে পারলেও পা নাড়াতে পারছে না খুব একটা। হ্যাঁ, হাতটা নাড়তে পারে। এখন আসেন আপনি যেটা আমরা যে সার্জারি করলাম অপারেশন পরবর্তী অবস্থা, এই রোগীরা মাত্র 1 মাস আগে করা, সে গতকালই আসছে, দেখেন সে এখন হাঁটতেছে, এবং 1 মাসের মধ্যে সে নিজে একদমই নাড়াতে পারছিল না, অবস্থা থেকে হাঁটতে পারছে। এখন ধরে 1 মাস, আরো নেক্সট 2 মাস যদি যায়, 3 মাস গেলে তার আর এই সাপোর্ট লাগবে না, যে ব্রেস দিয়ে হাঁটতেছে এটা আর লাগবে না। মেরুদণ্ডে টিবির ধরেন চিকিৎসা পদ্ধতি যখন আর্লিতে, যেটা আপনি বারবার বলতেছিলেন, এখানেও কিন্তু একটা সিগনিফিকেন্ট নাম্বার আছে যাদের কোনো সার্জারি লাগে না। এখন ওই যে প্রথম যদি এটা সঠিক জায়গায় না যায়, সঠিকভাবে যে এক্সরে এমআরআই এগুলো করে তাকে ভালোভাবে দেখে যদি এটাকে ডায়াগনোসিস না করতে পারেন, তাহলে আপনি কমপ্লিকেশন হবে, তখন আপনাকে সার্জারির আর অল্টারনেট থাকবে না। তো আমাদের এই কেসগুলোকে আমরা সার্জারি করে থাকি, এবং ফার্দার যাতে এই মেরুদণ্ড আর বাঁকা না হয়, কোনো দিকে সাইডে, সামনের দিকে বা ঘুরে না যায়, সেজন্য ইনস্ট্রুমেন্টেশন। এক সময় কিন্তু আপনার ইনস্ট্রুমেন্টেশন ছিল না। আমি যদি 30 বছর আগের কথা চিন্তা করি, তখন কিন্তু শুধু কনসেপ্ট ছিল যে বললাম যে কর্ডটাকে ফ্রি করে দিলাম, তার পায়ের অনুভূতি যদি আসে, মেরুদণ্ডটা বাঁকা হোক, তার জীবনটা বেঁচে গেছে, শরীর হইল যক্ষাবিহীন জীবন, মেরুদণ্ড এবং বাঁকা আছে, অসুবিধা নাই। আমাদের আরো অনেক কেস আছে যেগুলো একদমই বাঁকা, একদম বাঁকা হয়ে গেছে, এবং সেটা সে হাঁটতে পারে না, সেগুলোকে আমরা সার্জারি করে বাঁকাটাকে সোজা করে আমরা আবার ভিতরে এরকম রড স্ক্রু আমরা দিয়ে দিই। এই যে সার্জারি করছি, এটার প্রসিডিউরটা কি আসলে? এটাকে ওপেন করে করছি নাকি ছিদ্রের মাধ্যমে? ধন্যবাদ। দুইটা স্টেজ আছে। যখন খুব আর্লি স্টেজ আসে, তখন কিন্তু আমরা ছিদ্র করে আমরা করি। ইদানিং কালে একসময় আমরা ওপেন করে করতাম, কাটাকাটি করে। এখন আমাদের কাছে যেহেতু এন্ডোস্কোপ আছে, আমরা ছোট্ট ছিদ্র করে, আমরা বলি এমআইএস, জাস্ট আমাদের সিয়াম আছে, ওটা দেখে আমরা ভিতরে ঢুকতে পারি। নিউরো মনিটর আছে, যে তাকে কোনো ড্যামেজ করলাম কিনা, আমরা না কেটে ঠিক ছিদ্র করে দিলাম। আবার এন্ডোস্কোপিতে যে পাসগুলো আছে, এগুলো আমরা ফ্রি করে দিলাম, বের করে নিয়ে আসলাম। তাহলে আপনার কি হলো, কাটাকাটি করতে হলো না। একটা হলো আমরা বলি এটাও মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর। আর কনভেনশনালি যেটা হয় সেটা ওপেন টেকনিক। ওপেন টেকনিকের মধ্যে আমরা ওখানে যাব, কর্ডের চতুর্দিক দিয়ে আমরা একদম ফ্রি করে দিব, দিয়ে যদি হাড় ড্যামেজ থাকে
যেমন এইটা আমরা দেখাই নাই, কিন্তু অনেক কেস আছে সামনের দিকে হাড়ই নাই, তাহলে হাড়টাকে আমরা আবার তৈরি করি এক ধরনের সাপোর্ট দিয়ে। অনেক সময় আমরা অন্য জায়গা থেকে হাড় নিয়ে আসি, অথবা অল্প হাড় দিয়েই সাপোর্ট দেওয়া আমরা বলি কেজেস। আচ্ছা, এটা হলো এক ধরনের স্পেসার, দুইটা হাড়ের মাঝখানে আমরা বসাই দিয়ে সাপোর্ট দিয়ে দেবে, তাহলে সে কোলাপস করবে না। আবার পিছন থেকে আপনার হলো এরকম রড স্ক্রু দিয়ে আমরা লাগিয়ে দেবো, তাহলে এটাকে আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারি বলি। সেক্ষেত্রে সুবিধা হলো যে আপনাকে কাটাকাটি আমরা করলাম ঠিকই, কিন্তু টোটাল মেরুদণ্ডটাকে একদম স্ট্রং করে আমরা দিলাম। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটাই করে থাকি। যখন অনেক বেশি বাঁকা, অনেক বেশি ড্যামেজ, তখন শুধু ওই এন্ডোস্কোপ দিয়ে আমরা পাসগুলোকে ফ্রি করতে পারবো, তার হয়তো নিউরোলজি ভালো হবে, পা নাইতে পারবে, কিন্তু ওই বাঁকা তেরাটা সোজা সোজা করা সম্ভব হবে না। ওই বাঁকা তেরা আপনাকে সোজা করতে গেলে তখন ওপেন করতে হবে, এবং আপনার সাপোর্টের জন্য ইনস্ট্রুমেন্টেশন যেটা আমরা বলি পিছন থেকে, আমরা এখন সবই পেছন থেকেই করি। একসময় আমরা সামনে যাইতাম, সামনে দিয়ে আমরা সার্জারি করতাম। ইদানিংকালে একমাত্র ঘাড়ের টিভি ছাড়া যত টিভি আছে সমস্ত কিছু আমরা পিছন দিক থেকে করি। এবং তাদের সুবিধা অনেক। সামনে দিয়ে করলে ধরেন ফুসফুস, হার্ট, বড় বড় ভেসেল, রক্ত চলাচল নালী, এগুলাকে আমাদের সাথে ডিল করতে হতো। এখন ওই দিকে আমাদের আর যেতে হয় না। সুতরাং এটা একটা বড় দিক যে শুধু অল সার্জারি ডান পোস্টেরিয়র। অনেক পৃথিবীর অনেক জায়গায় আমি এটা নিয়ে লেকচার দিই, এবং অনেকেই আছে, যেমন মনে করেন যে অস্ট্রেলিয়া, দেন আমেরিকা, ইভেন আপনার হলো সিঙ্গাপুরের পার্টি তারা এন্ট্রিয়ার সার্জারি করে। বাট ইন্ডিয়া, সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আমরা সব হইলো পোস্টেরিয়র সার্জারি, এবং ভেরি গুড রেজাল্ট। এবং এটার জন্য সুবিধা অনেক। সামনের দিকে যে বড় ধরনের স্ট্রাকচার থাকে ওগুলোর জন্য আবার এক্সট্রা কেয়ার নিতে হয়। পিছন দিক থেকে যখন আমরা এই সার্জারিগুলো করি তখন এই কেয়ারগুলো অনেক কমে যায়, এবং রুগীর জীবনের প্রতি যে হুমকি, আমরা বলি যে একটা সার্জারি করার পরে বড় মেজর সার্জারির যে সমস্ত কমপ্লিকেশন থাকে, সামনে দিয়ে করলে যত বেশি কমপ্লিকেশন, পিছন দিক দিয়ে করে তার চেয়ে অনেক অনেক কম কমপ্লিকেশন। মানে কমে আনা সম্ভব হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে, অপারেশনগুলোর মাধ্যমে। এবং আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা এটাকে বিশ্বমানের দরবারে পৌঁছে দিয়েছেন স্যার। এই কারণে আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন মেরুদণ্ডের যক্ষা রোধে প্রাথমিক পর্যায়ে যে কোনো ধরনের উপসর্গ, ব্যথা কিংবা যে কোনো ধরনের জটিলতা হলে সেটাকে গুরুত্ব দেই, এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।